প্রিয় দর্শক, আয়ন টিভির ঢাকার কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ইউকে এবং ইউকের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। ঢাকার কথা মূলত ঢাকা কেন্দ্রিক একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ভালোবাসার শহর সম্পর্কে আপনাদের বলতে চাই। আজ আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি এসেছেন, তাদের কাছে শুনব আমাদের প্রিয় শহরের গল্প। প্রিয় দর্শক, আমি এখন পরিচয় করিয়ে দিচ্ছি আমার দুই অতিথিদের সাথে। আমার ডানে সবুর মিন্টু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন্টু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আয়ন টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আমি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমার বামে খাজা মিজান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক ধন্যবাদ মিজান ভাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রিত করার জন্য। ধন্যবাদ। মিন্টু ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ঢাকার কোথায় আপনার জন্ম এবং বেড়ে ওঠা? বেসিক্যালি আমি পুরান ঢাকার সন্তান আর কি। আমার বাসা হচ্ছে আপনার বংশালে আর কি। তো বংশালটা আপনার যেটুকু আমার নলেজ আছে, আমরা ঢাকায় নামে পরিচিত। বেসিক্যালি ঢাকায় যাদের এই বংশধর যারা আছে, এরা বেসিক্যালি সূত্রাপুর, কোতোয়ালি এবং লালবাগ থানায় বিদ্যমান, তারা বসবাস তাদের। তো এর মধ্যে আমরা কোতোয়ালি থানার আন্ডারে আমাদের বংশালের এরিয়াটা, যদিও বর্তমানে আপনার বংশাল আলাদা একটা থানা হয়ে গেছে আর কি। সেখানেই আমার বেড়ে ওঠা, সেখানেই আমার জন্ম। এই হচ্ছে ব্যাপার আর কি। ইভেন আমার স্কুল লাইফ ফার্স্ট হচ্ছে আমরা বংশালী আর কি। এর পরবর্তীতে আপনার আবার আমি মুভ করে আজিমপুরে পড়াশোনা করেছি আর কি, স্কুলে আর কি। আপনার প্রথম স্কুল জীবনের বন্ধু সব বংশালে, ঢাকা কেন্দ্রিক রায়। এই হচ্ছে ব্যাপার আর কি। ইভেন আপনার আপনি দেখবেন আমরা যারা ঢাকাইয়া যারা, এরা আমাদের বসবাসটা বেসিক্যালি এই পুরাতন ঢাকার মধ্যেই বিদ্যমান আর কি। ইভেন আমার যত আত্মীয় স্বজন যারা আছেন, এরা সবাই পুরান ঢাকাতে বসবাস করে। খুবই কম, খুব রেয়ার পাবেন যারা পুরান ঢাকার বাইরে হয়তো বসবাস করছে আর কি, এরকম আর কি। আপনার সব আত্মীয় স্বজন মিন্টু ভাই সবাই ওখানে দীর্ঘদিন যাবত, বহু বছর যাবত? হ্যাঁ, আমি যদি আমারটা বলতে চাই, ডেফিনেটলি আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার মনে হয় না কেউ ঢাকা, তারপর সবাই ঢাকায় যান, বাইরে খুবই কম, নাই বললেই চলে। এর যদি আমি আমারটা বলি, যেটুকু আমার নলেজ আছে, যেমন মনে করেন আমি যে পাড়ার বংশালে একটা গলি আছে আপনার হাজি আবদুল্লাহ সরকার লেন। এই হাজি আবদুল্লাহ সরকার লেনটা হচ্ছে আপনার যেমন আমার দাদা ছিল আপনার আব্দুর রাজ্জাক সরকার আর কি। তার বাবা ছিলেন সাদেক সরকার, তার বাবা ছিলেন হাজি আবদুল্লাহ সরকার আর কি। ঠিক, তো আমার 7 পুরুষের নামগুলো আমি বলতে পারবো যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন। তারা সবাই এরা বংশালেরই, আমার 7 পুরুষ আর কি। একেবারে ঢাকার আদি অধিবাসী যাকে বলে, রাইট, আপনি বলতে পারেন। এই হচ্ছে। অনেক ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসব। মিজান ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আপনি ঢাকার কোথা থেকে এসেছেন? আমার জন্ম ঢাকার খুব ঐতিহ্যবাহী একটা এলাকাতে। সেটা ঢাকার যদি ঐতিহ্যবাহী এলাকা বলতে চান, সেটা পুরান ঢাকায় স্পেশালি 2টা এলাকায় বোঝায়। সেটা হচ্ছে একটা লালবাগ, একটা হচ্ছে নবাববাড়ি। যেখানে নবাববাড়ি যেটা আপনার বুড়িগঙ্গা নদীর তীরে থেকে গড়ে ওঠা যেই এলাকাটা, সেটাকে নবাববাড়ি বলে। এবং সেখানে আসান মঞ্জিল অবস্থিত, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট যখন জাদুঘর রূপান্তরিত হয়েছে। সেটা আমাদের আসলে আগেকার নবাব ফ্যামিলি যারা ছিলেন তারা ওখানে বসবাস করতেন। আর আমার বাপ দাদা থেকে শুরু করে তাদের বাবা থেকে সবাই নবাববাড়িতে তাদের জন্ম হয়েছে এবং সেখানেই আমি বড় হয়ে উঠেছি। এবং সেখানেই আমার খেলাধুলা এবং আমার স্কুল ছিল আহমেদ বাওয়ানি একাডেমি, যেটা আমার বাসা থেকে অ্যাবাউট 15 থেকে 20 মিনিট হাঁটা দূরত্বে ছিল। এবং পুরাতন ঢাকার অনেকেই আমাদের ওই বাওয়ানি স্কুলেই, আলমাটোলা বাওয়ানি স্কুল, আলমাটোলা স্কুল, হাম্মাদে স্কুল, এই স্কুলগুলোতেই আমরা মেইনলি পড়াশোনা করেছি আর কি। তো আপনি যদি স্পেসিফিকভাবে জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমি নবাববাড়িতে আমার জন্ম, ওখানে আমার বেড়ে ওঠা, ওখানে আমার বন্ধুবান্ধব সবাই এবং আত্মীয় স্বজনও ওখানে অনেক বেশি।
আর এভাবে আর যদি নানি বাসা, ওটা দাদার বাসা, জি আর নানি বাসা হচ্ছে আমাদের নবাব, ওটা হচ্ছে এখনকার সবচেয়ে মানে খাবার জন্য বিখ্যাত যে স্থান নাজিরা বাজার, সেখানে হচ্ছে আমার নানি বাড়ি। এবং অনেক সুখ স্মৃতি আছে। ছোটোবেলায় আম্মার সাথে আমরা নানি বাড়িতে যেতাম শুক্রবার দিন সকাল থেকে সারাদিন নানি বাড়িতে। সেই দিনগুলোর কথা মনে পড়লে আসলে চোখ ভারী হয়ে আসে। খুবই স্মৃতিমধুর দিন ছিল। এই আপনার বাবা দাদা সবার জন্ম সেখানে? আমার বাবা দাদা সবার জন্ম নবাব বাড়িতে। নবাব বাড়িতে। আপনিও ঢাকার আদি অধিবাসী? আদি অধিবাসী, জি। আমাদের মানে 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ 7 পুরুষ আপনি সবাই পুরান ঢাকা থেকে আসা, নবাব বাড়ি থেকে আসা। ধন্যবাদ মিজান ভাই। আমি আবার আপনার কাছে আসবো। জি মিন্টু ভাই, আপনি লন্ডনে চলে এলেন ঢাকা থেকে। লন্ডনে আসার পর আপনি কেমন মিস করতেন? আপনার কেমন লাগতো আপনার প্রিয় শহরের ব্যাপারে? আপনার কেমন মনে পড়তো সে সময় যখন আপনি ঢাকা ছেড়ে চলে এলেন লন্ডনে? যদি একটু বলতেন। সত্যিকার অর্থে লন্ডনে আসার পরে প্রথম 3-4 বছর তো টেকাই মুশকিল ছিল আর কি। আপনি জানেন যে কোনো লোকেরই একটা কারণ আপনি একটা ক্রাউডের মধ্যে ছিলেন, যার কারণে আমার এই প্রশ্ন। বুঝতে পেরেছি। তো সো আমি যে ক্রাউডের মধ্যে ছিলাম, হ্যাঁ আপনি যেটা বলতে যাচ্ছেন, ইভেন আমার ফ্যামিলি, আমরা কিন্তু একান্নবর্তী ফ্যামিলি আর কি, জয়েন্ট ফ্যামিলি যাকে বলে আর কি। তো সেইখান থেকে আমি মনে করেন যে আমি এখানে চলে আসছি। আপনার এখানে আসার পরে আপনার মিস করার যে বিষয়টা সিরিয়াসলি মিস করছে আর কি। বিশেষ করে আমার মা বাবা ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, প্রত্যেককে মিস করেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। প্রথম 3-4 বছর তো খুব কষ্ট হয়েছে এখানে থাকাটা আর কি। তো আমি যেটা করতাম, যদিও এখন আমার বাবা বা মা জীবিত নাই, বাট তারা যখন জীবিত ছিল আমি তাদের সাথে প্রতি বছর গিয়ে আমি ঈদটা করতাম। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার আর কি। আমি একটা জিনিস অ্যাড করতে চাই মিজানের কথা আর কি। সেটা হচ্ছে ওর যে সুখকর যে স্মৃতির কথা বলছে সে, ওর নানির বাসা আর কি। আমার একটা স্কুলের একটা হিস্ট্রি আছে আপনার। আমি যদিও বংশাল স্কুলে, আমি একটা আমাদের প্রাথমিক বিদ্যালয় ছিল, সেখানে পড়াশোনা করেছি, কিন্তু আমার নানির বাসার বাধক ছিলাম আমি। আমার নানির বাসা হচ্ছে লালবাগ। ও যে লালবাগের কথা উল্লেখ করতেছিল সে, তো নানির বাড়ি। আমার যে ছোট মামা, তার সাথে আমার খুব মানে ছিল আর কি, মানে ফ্রেন্ডশিপ ছিল। আমরা সমবয়সী ছিলাম, একেবারে বন্ধুর মতো। একটা চমৎকার সম্পর্ক। এমন সম্পর্ক ছিল যে মানে আমি কিছুই বুঝতাম না। আর তখন একটু ইমোশনাল কাজ করতো, বয়সের একটা ছিল, ব্যাপার ছিল আর কি। এবং ওর কারণে ওইখানে একটা স্কুল ছিল আপনার আজিমপুরে, আপনার ওয়েস্ট স্কুল ছিল। ওর কারণে আমি গিয়ে ওই ওয়েস্ট স্কুলে আমার ইটা ম্যাট্রিকটা ওখান থেকে দেওয়া। তো আমার মনে পড়ে গেল আর কি নানির বাসার যে বিষয়টা আর কি। আমি নানির বাসার বাধক ছিলাম আর কি। তো নানির বাসার যে বিষয়টা আসলে একটু পরে হয়তো, আমি জানি না, একটু সুযোগ পেলে হয়তো বলবো। হয়তো আপনার ভাবির একটা হিস্ট্রি আছে। আচ্ছা, তো সুযোগ পেলে আমি হয়তো বলবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ মিজান ভাই। আমি আবার আপনার কাছে আসবো। মিন্টু ভাই, আমি আবার আপনার কাছে আসবো, আপনার সব কথা শুনবো। মিজান ভাই, ঢাকার মানুষ খেতে পছন্দ করে এবং খাওয়াতে পছন্দ করে। ঢাকার বিখ্যাত খাবার সম্পর্কে আপনি যদি কিছু বলেন আমাদের। আসলে আপনার প্রোগ্রামের যে সময়, এই অল্প সময় ঢাকার খাবার সম্পর্কে বা আমরা যারা ঢাকাইয়া বলি নিজেদেরকে, তাদের আতিথেয়তা যে কী পরিমাণ, মানে কতটুকু মানে এক্সেলেন্ট, এটা আসলে এত কম সময়ের মধ্যে বলে বোঝানো সম্ভবপর হয়ে উঠবে না। তারপর আমি বলি, মাফ করবেন মিজান ভাই, আমি আপনার কথা শুনবো। আমাদের একটা কল এসছে, জি আমি রিসিভ করি। কলার, আপনার পরিচয় প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। শফিকুল ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো। আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি বাংলাদেশি, আমি সিলেটি। জি। আমি গর্ববোধ করি আমার রাজধানী ঢাকায়। জি। আমি জাতীয় স্মৃতিসৌধে 2002 সালে গেছি, কেন্দ্রীয় শহীদ মিনারে গেছি। আমি যখন এদেশে প্রথমবারের মতো আসি, চিত্রনায়ক জসিমকে দেখেছি সুন্দরবন হোটেলে, তেলি সামাদকে দেখেছি 2 বার, লন্ডনে দেখেছি 2 বার দেখেছি তেলি সামাদকে, চিত্রনায়ক আনোয়ার হোসেনকে। ওকে ভাই, আপনাকে ঢাকার মানুষকে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদের কল করার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ মিজান ভাই প্লিজ।
জি, যেটা বলতেছিলাম আর কি, ঢাকার খাবারের ব্যাপারে। ঢাকার খাবার তো আসলে অসাধারণ। আপনার স্পেশালি এখন আরও বেশি এটা গ্রো করছে। জি, কারণ আমার গত কিছু মাস বাংলাদেশে থাকার সুযোগ হয়েছিল। জি জি। তো রাত্রেবেলা যে এখন খাবারের প্রচলন ঢাকাতে, পুরান ঢাকায় এবং নিউ টাউন থেকে প্রচুর ছেলেপেলে আসে, গুলশান, বনানী, বাড়িধারা, উত্তরা, ওপাশ থেকে আপনি যদি নাজিরা বাজারের দিকে যান, বঙ্গবাজারের পরে আপনি গাড়ি পার্কিংয়ের জায়গা পাবেন না, এবং রীতিমতো মানে এরকম অস্বাভাবিক যানজট সৃষ্টি হয় যে একবার যদি আপনি গাড়ি ঢুকান, আপনি 2-3 ঘন্টা ওখান থেকে আর বের হতে পারবেন না। তো ওখানে আপনার এবং আমিও খুব কাছেই থাকতাম, তো দেখা যেত রাতের 12টার পরে আমার আড্ডা শুরু হতো খাবারের। তো আমি চলে যেতাম নাজিরা বাজারে, ওখানে বিসমিল্লাহ কাবাব, আপনার চাপ, তারপর আপনার ওই বেচারাম দেউরি একটা জায়গা আছে, সেখানে নান্না বিরিয়ানি, তারপর নাজিরা বাজারে আপনার হানিফ বিরিয়ানি, তারপর ঢাকা আপনার হাজির বিরিয়ানি। তো আমরা ঢাকার মানুষকে যদি কেউ যদি রাগ করে থাকে, মনে করেন কোনো একটা সমস্যা রাগ করে দিচ্ছে, আপনি যদি তাকে নাকি বিরিয়ানির গন্ধ দিয়ে দেন, দ্যাটস ইট, সে ঠান্ডা হয়ে যাবে এবং সে আপনি তাকে মানাতে পারবেন, বিরিয়ানি দিয়ে আপনি তাকে মানাতে পারবেন। তো বিরিয়ানির নাম শুনলেই সুঘ্রাণে মনটা ভরে যায়, বিরিয়ানির নাম শুনলেই আমরা গলে যাই। আমাদের দিয়ে যে কোনো কাজ আপনি করে নিতে পারবেন, শুধু যদি আমাদের একটা প্লেট বিরিয়ানি রেখে দেন। তো এই বিরিয়ানিগুলো আছে। তারপর আপনার আমার সদ্য বড় ভাই মিন্টু ভাই অনেক কিছু অ্যাড করতে পারবে ঢাকার খাবার সম্পর্কে। বিরিয়ানি আছে, নারিন্দার ঝুনুর বিরিয়ানি, ঝুনুর বিরিয়ানি আছে আপনার, যেমন জিন্দাবাড়ির আপনার পরিবের বিরিয়ানি আছে আপনার। জি, এছাড়া আপনি কলকাতার কাছে আছে আপনার বংশালী, কলকাতা কাচ্চি, কাচ্চি, সুলতান ডাইনো আছে এখানে। ইভেন এখন তো আমি মানে আপনি তো বিশ্বাস করতে পারবেন না, ওই আপনি আমাকে প্রশ্ন করেছিলেন সেই সময় এই সময় এত চেঞ্জেস, মানে এত পার্থক্য হয়ে গেছে। এখন তো মনে করেন আনাচে কানাচে, মানে এমন ভাবে। আচ্ছা, এইবার আমি লাস্ট টাইম আমি মনে হয় আমি ফেব্রুয়ারিতে মনে দেশে গিয়েছিলাম। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে ওই করছে, কি বলে ওটাকে, লাইভ বেকারি, না লাইভ বেকারি, হ্যাঁ ঠিক আছে। লাইভ বেকারি মানে হচ্ছে আপনার আপনি যেটা চাচ্ছেন আপনার পছন্দ মতো, আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে তাৎক্ষণিকভাবে তার ফ্রেশ তারা তৈরি করে দিবে। আচ্ছা, ব্রেড হতে পারে, ব্রেড মানে বেকারি আইটেম যে সমস্ত আছে, অনেক আইটেম আছে। এবং আমরা সেই সময় আরেকটা আমাদের খুব প্রিয় খাবার ছিল, সেটা হচ্ছে আনন্দের কেক। এইগুলো তো উল্লেখ আমি ভুলতে পারি না আনন্দের কেকের কথা। এখানে কিন্তু আমি একটু বলতে চাই, আনন্দ কিছু স্পেশালিটি আছে। জি জি, আনন্দের আমরা আপনার ওভালটিন কেক যেটা আছে, ওটাই। বাট প্লেন কেক কিন্তু আমরা যেমন এইগুলো আমি পার্টিকুলার আমি করছি আর কি, মানে স্পেসিফাই করছি আর কি, ডিসেন্টের প্লেন কেকটা না মিজান, ঠিক আছে। ইভেন কি বলবো আপনাকে, এর বাইরে আপনার আনন্দের কিন্তু আরো কিছু আইটেম আছে, আনন্দের অনেক আইটেম আছে, ঠিক আছে। বোম্বে কনফেকশনারি আছে, সিটি বেকারি আছে, সিটি বেকারি আছে, বোম্বে কনফেকশনারি। তারপর আপনার ঠিক আছে, আগে ছিল আপনার আল রাজ্জাক, এখনো আছে। আচ্ছা, আল রাজ্জাক রেস্টুরেন্ট যেটা আছে, এটা ইউসুফ কনফেকশনারি, ওটা খুব বিখ্যাত, রাশাবাজারে, খুব বিখ্যাত। মানিক সুইট মিট ছিল রাশাবাজারে একটা, এখনো আছে মানিক সুইট মিট, অসাধারণ। সব আপনার শাহি দিল্লি, শাহি দিল্লির সকালের নাস্তা। তো আসলে মানিক সুইট, সরি আমি একটু অ্যাড করি, মানিক সুইট মিটের পাশে আপনার বিউটি লাচ্ছি ছিল, বুঝছেন, প্রথম থেকে ওখানে ছিল রাজশাহী বাজারে, পরে নাজির বাজারে, এখন নাজির বাজারে একটা তাদের ব্রাঞ্চ আছে, খুব বিখ্যাত বিউটি লাচ্ছি। ইভেন আমি এখন ও যেটা উল্লেখ করছিল রাত্রে 12টার পরে, ওই আপনার মনে করেন যে ওইখানে দিয়ে তো আসা যাওয়া করা আমাদের জন্য মনে করেন যে এখন তো মানে মুশকিল হয়ে গেছে, জমজমাট, মানে এটা অসাধারণ। আপনার মনে হবে যে আপনি মনে হয় কোনো বিয়ে বাড়িতে ঢুকছেন। বিয়ে বাড়িতে না, আমি সরি সেটা হচ্ছে আমি এটাকে নাজির বাজারটাকে আমি নাম দিয়েছি মনে করেন লাস ভেগাস। আমার বন্ধু বান্ধব যারা আছে এদের সাথে আমি বলি এই প্রসঙ্গে কখনো ঘুমায় না। ও যে পার্কিং এর কথা বলতেছিল যেটা মিজান, আমি এখন অনেক সময় দেখা যায় আমি বাইরে থাকি, আমি যখন ব্যাক করার চেষ্টা করি আমাদের বাড়িতে বংশালা আসার যে রাস্তা, যেগুলো এক নর্থ সাউথ রোড আছে, একটা হচ্ছে নাজির বাজার আমাকে আসতে হয় আর কি। তো এই আমরা আসাটা অনেক মুশকিল হয়ে যায় এই সমস্ত ওই গাড়ি পার্কিং এর কারণে আর এই ক্রাউডের কারণে, বুঝতে পারছেন। এই সারা রাত মনে করেন ওই রাস্তার ঘুমায় না মানে, ঠিক আছে। আমি জানি না বাংলাদেশের কোনো প্রান্তে এরকম মানে সারা রাত ব্যাপী কেউ জেগে থাকে আর এই ক্রাউড কোথাও আছে কিনা আমার জানা নেই। হয়তো এখন এটা দেখা দেখি হয়তো গড়ে উঠেছে,
কিন্তু আগে মনে হয় না কখনো ছিল না, এবং এই যে একটা একটা ঐতিহ্যই আলাদা না। হ্যাঁ, ওইখানকার একটা পরিবেশই অন্যরকম। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মিজান ভাই, মিন্টু ভাই, আপনার কাছে আমি জানতে চাই যে আমাদের ঢাকার বিয়ে একটা বিশাল একটা ব্যাপার, আনন্দ, একটা বিশাল একটা উৎসব এবং অনেক দিন ধরে চলে। আপনি যদি প্লিজ আমাদের একটু বলতেন ঢাকার বিয়ের ব্যাপারে। কি বলবো আমি জানি না। আমি যদি এটা অনেকে হয়তো নেগেটিভ, কেউ পজিটিভভাবে নিতে পারে। আমি যেটা বলবো যে আমাদের যে বিয়েকে কেন্দ্র করে জি, যে অনুষ্ঠানের আমাদের আমরা যেভাবে পালন করি যে অনুষ্ঠানগুলো, এটা অনেক আগে থেকে শুরু হয়। ঠিক আছে, 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়। যদি আমি এখন আপনাকে বলতে যাই তাহলে সেটা হচ্ছে আমরা যেদিন মনে করেন যে ওই যে ছেলে, যে বর, জি, বরকে যে খাওয়া পাঠানোর যে একটা, এটা একটা আলাদা দিন আছে। ঠিক আছে, এটা একটা আলাদা দিন আছে। এরপরে সন্ধ্যা ঘটনের নামে একটা দিন আছে, যেটা মেয়েদের বাসা সন্ধ্যা ছেলেদের বাসা করে। এরপরে গায়ে হলুদ একদিন হয়, মেয়েদের বাসা একদিন গায়ে হলুদ হয়, ছেলের বরযাত্রা আছে, এরপর তো বৌভাত তো আছে, এরপরে হ্যাঁ ওয়ালিমার পরে এরপর আরও কিছু আনুষ্ঠানিক আছে আর কি। বাট কি ছিল আপনার প্রশ্নটা? খাওয়া দাওয়া নিয়ে? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া যেটা বললাম যে বিয়ের খাওয়া এবং বিয়ের যে অনুষ্ঠানটা অনেক দিন ব্যাপী চলে, এটা এটা মানে একটা দেখার মতো একটা ব্যাপার। এই ব্যাপারে আমাদের যদি একটু বলতেন। হ্যাঁ, আমি যেটা আমি প্রথমে যেটা শুরু করেছিলাম, যেটাকে আমি কি বাড়াবাড়ি হিসাবে বলবো, এটাকে নেগেটিভ বা পজিটিভ কে কীভাবে নিব আমি জানি না, তবে আমি বলবো এটা আমাদের প্রচুর বাড়াবাড়ি আছে এই ক্ষেত্রে আর কি। এবং এটাকে কেন্দ্র করে ওই বিশেষ করে প্রথম যেদিন বরকে যে খাওয়া পাঠানো হয়, আপনার যে পরিমাণ আইটেম সেখানে করা হয়, আমি আপনাকে বলি আইটেমগুলোকে সংরক্ষণ বা পাঠানোকে কেন্দ্র করে জি, এটা ডিপেন্ড করে আপনার এটা যার যার আপনার ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটির উপরে। কেউ ভ্যান গাড়িতে পাঠায়, এমনও আছে আপনার ট্রাকেও পাঠায়, 2-3টা ট্রাক ভর্তি করে আপনার খাওয়া প্রেরণ করা হয়। ঠিক আছে, এখন খাওয়ার যদি আমি খাওয়ার পরিধি বা আইটেমের কথা বলি, এটা মনে হয় বলে শেষ করা যাবে না আপনার, বুঝতে পেরেছেন? তো মানে আমি এই কারণেই বললাম যে এখান থেকে শুরু হয় আপনার। তো এই খাওয়া বা আপ্যায়নকে কেন্দ্র করে এটা আমাদের সিরিয়াস আর ঢাকা এদের মধ্যে বিশেষ করে সবাই করে, বাট ঢাকায় একটু বেশ মনে হয় এটা বাড়াবাড়ি করে, আমি বলবো আর কি। ঠিক আছে, আমি জানি না, এতে করে অপচয় হয়, অনেকে পছন্দ করে, আমরা এনজয় করি এটা নিয়ে, সিরিয়াসলি এনজয় করি আর কি আমাদের ঢাকায় যারা আছে আর কি। মিন্টু ভাই, অনেক ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসব। মিজান ভাই, ঢাকা একটা প্রাচীন শহর, ঢাকার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। সারা পৃথিবী থেকে মানুষ ঢাকা দেখতে আসে। আপনি যেখানে জন্মেছেন তার আশেপাশে অনেক ঐতিহাসিক জায়গা আছে। এ ব্যাপারে যদি আপনি আমাদের কিছু বলেন প্লিজ। আসলে আমি আগে যেটা বললাম, আমি জন্ম নিয়েছি নবাববাড়িতে, পুরান ঢাকার, এবং তার পাশেই হচ্ছে আহসান মঞ্জিল। তো ছোটোবেলা থেকেই আহসান মঞ্জিলে আমরা অনেকবার গিয়েছি। ওখানে নবাবদের, ঢাকার যে নবাব ছিলেন, নবাব সলিমুল্লাহ, নবাব আহসানুল্লাহ, যাদের মাধ্যমে ঢাকা শহর বলতে গেলে আপনারা যারা শুরু করেছেন তখনকার সময়, তো ওনাদের অনেক নিদর্শন ওখানে আছে। তাদের খাবারের ঘর, শোয়ার ঘর, তাদের বিলিয়ার্ড খেলার ঘর, তারপর তাদের নৃত্য ঘরও ছিল, অসাধারণ। তারপর তাদের ডাইনিং স্পেস, মানে এভরিথিং তাদের ওখানে সংরক্ষিত করা আছে। এবং ছোটোবেলা থেকে আমি প্রায় রেগুলার, যেহেতু পাশাপাশি ছিল, ওখানে মাঠে গিয়ে আমরা মাঝে মাঝে খেলতামও। ইভেন আমার বাবা, এখন তো আপনার ওখানে আপনার কাপড়ের মার্কেট হওয়াতে আপনার এখন ডাইরেক্ট নবাববাড়ি থেকে যাওয়া যায় না, ঘুরে আপনার ওই বাদামতলি দিয়ে ঘুরে যেতে হয়। তো আলটিমেটলি আমরা শুনেছি আমার বাবাদের কাছে তারা ওখানে ফুটবল খেলতো ওই মাঠে। তো আলটিমেটলি একটা সময় পরে 1980 সালের দিকে এই জিনিসটা আপনার কমপ্লিটলি একটা স্লামে পরিণত হয়েছিল। আহসান মঞ্জিলের যদি ইতিহাস আমি বলি, তো স্লামে পরিণত হওয়ার পরে এরশাদ সরকারের আমলে, আই থিঙ্ক, আমি যদি মিস্টেক না করি, তো ওনার আমলে ওটাকে কমপ্লিটলি রিফারবিশমেন্ট করা হয় এবং ওটাকে জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়। তা না হলে হয়তো আমরা এই জিনিসটা এতদিন আর পেতাম না, হারিয়ে যেত। তো
এটা ছাড়াও আপনার আমাদের খুব পাশেই হচ্ছে শাঁখারী বাজার। শাঁখারী বাজারে আগে যে পূজার মেলা হতো, শাঁখারী বাজারে অনেক ঐতিহাসিক একটা জায়গা। ওখানে আমি ছোটবেলা থেকে অনেক আপনার ফরেনার বিদেশিদেরকে দেখেছি ওখানে ট্যুরিস্ট হিসেবে তারা ওখানে যেত। খুব ছোট ছোট চিপা চিপা আপনার রাস্তা, এবং ওখানে ওখানে আমাদের মেলায় যেতাম ছোটবেলায়। আমরা লালবাগ কেল্লায় অনেক গিয়েছি। তো এই ঐতিহাসিক স্থানগুলো আসলে ইভেন মতিঝিল সমস্ত কিছু নিয়ে আপনার ঢাকার নবাবদের আন্ডারে ছিল তখন। তো তাদের বদলতে এই জায়গাগুলো অনেক ডেভেলপমেন্ট হয়েছে একটা সময়। তো এই আর কি। তো ঐতিহাসিক স্থান বলতে এইগুলো আমি চিনি, আমি যেগুলোতে গিয়েছি এগুলোই বলতে পারি আর কি। মিজান ভাই অনেক ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।